ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের সব ক্লাস আজকে হয়ে গেছে? জি ম্যাম। জি ম্যাম। এটাই লাস্ট ক্লাস? জি জি ম্যাডাম। আচ্ছা, হোমওয়ার্ক দেয়া ছিল অনেকগুলো, পড়াশোনা করেছেন? আনসিটারেলের রুলস মডেল লো পারপাস ছিল। জি, আনসিটারেলের রুলস মডেল লো পারপাস এগুলো ছিল হোমওয়ার্ক। আরবিট্রেশন প্রসিডিউরটা আলোচনা করতে পারবেন? বাংলাদেশের আরবিট্রেশন প্রসিডিউর পড়া দিয়েছিলাম। বাংলাদেশের আরবিট্রেশন পদ্ধতি। There are two types of arbitration followed in ad hoc arbitration and institutional arbitration. Ad hoc arbitration is subject to a lot of vagaries such as disagreement amongst parts at different stage of the dispute and uncertainty in the process. Institutional arbitration is superior on all those fronts. বাংলাদেশের আরবিট্রেশন প্রসেস। আচ্ছা, কোন রাষ্ট্রের মধ্যে যদি ট্রেড রিলেটেড ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেটার সলভ কিভাবে করবে? ট্রেড ডিসপিউট রেজলিউশন মানে ট্রেড রিলেটেড যে ডিসপিউট সেটা এই রেজলিউশন গুলা অর্গানাইজেশন কি, অর্থাৎ ট্রেড ডিসপিউট রেজলিউশন অর্গানাইজেশন কোনগুলা? কিভাবে একটা ট্রেড রিলেটেড ডিসপিউট অ্যারাইজ করলে সেটা সমাধান করা হয়? আচ্ছা, এই ক্লাসে কি আজকেই ফার্স্ট ক্লাস এরকম কেউ আছেন? আপনাদের যারা মিড টার্ম পরীক্ষা দেন নাই তাদেরকে একটা টপিক দেওয়ার কথা ছিল, সেটা কি আমি দিয়েছিলাম? শামিমা আক্তার দেয়া হয়নি না ম্যাম। আচ্ছা, তাহলে আপনাদের আজকে টপিক দিয়ে দিব। এখন যারা সবগুলো ক্লাস করেছেন, গত যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেই হোমওয়ার্ক থেকে কিছু পড়াশোনা করেছেন কিনা করলে বলেন, আর না করলে সেটাও বলেন। করতে পারিনি ম্যাম ঈদের জন্য। ঈদ শেষ হয় নাই এখনো? মমিনুল হক কোথায় ঈদ করেছেন? জাহাজে ম্যাম, শিপে। শিপে ঈদ করলেন, তাও ব্যস্ততার জন্য পড়াশোনা করতে পারেন নাই? ম্যাম এখানে করোনা চলে তো, মানে আমাদেরকে পাবলিকের সাথে মিশতে দেয় না। এই অফিসে কাজ করতে করতে এই দিনগুলো চলে যায়। কিরকম ব্যাপারটা আমাকে একটু বলেন তো। মানে আপনারা শিপেই থাকেন? জি ম্যাম। আপনাদেরকে পাবলিকের সাথে মিশতে দেয় না কেন? করোনা যদি এফেক্টেড হয় আমরা হই। আচ্ছা, আপনারা করোনা এফেক্টেড যদি হন এই কারণে। আচ্ছা, আপনাদের কাজটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য ডেলিভারি দেয়া? জি না ম্যাম। তাহলে আমরা আর্মি নেভি এয়ারফোর্সের একটা নেভিওল এয়ারফোর্স আর্ম ফোর্সের একটা পার্ট। আপনারা কি অফিসিয়াল কাজকর্ম করেন? আপনাদের কাজগুলো কিরকম? ব্রাঞ্চ ছিল ম্যাম সাপ্লাই ব্রাঞ্চ, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড দেখি। অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড দেখেন। এখন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড।
তাহলে আপনারা শিপ থেকে নামতে পারেন না? নামতে পারি ম্যাম, কিন্তু এই করোনার জন্য আমাদেরকে খুব রেস্ট্রিকশনে রাখা হয়েছে, যাতে আমরা কোনোভাবেই এফেক্টেড না হই। আপনাদের ফ্যামিলির সাথে দেখা করতে দেয় না? কলোনিতে আছে, তাদেরকে শুধু দেখা করতে দেয়, আর যারা আউটসাইড লিভিং আছে তারা জাহাজে নিয়ে আসা হয়েছে, ওদেরকে দেখা করতে দেয় না। বিপদ। ঠিক আছে, তাহলে আপনারা পড়াশোনা করতে পারেন নাই, কেউই কিছুই পড়েন নাই, কিছুই পড়েন নাই কেউ। এটা খুব খারাপ কথা। কোনটা ম্যাম? আমি একটু পরে জয়েন করছি ম্যাম। আচ্ছা, আমি যে হোমওয়ার্ক ধরতেছিলাম, অনেকগুলা ঈদের জি, আগে ma'am. অনেকগুলা হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম। বলেছিলাম যে ট্রেড রিলেটেড ডিসপিউট যদি হয়, তাহলে কোনো মানে যদি ট্রেড রিলেটেড কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে সেটা এই ডিসপিউট গুলা কারা সমাধান দেয়? ম্যাম এটা তো এডিআর এর মাধ্যমে একটা হয়, আর হইলো ওই যে ইউনিসিটাল যেটা বলছেন, ইউনিসিটালের মাধ্যমে হ্যাঁ ওদের একটা এডিআর কাউন্সিল আছে। হ্যাঁ। তো সেখান থেকে সাধারণত ইয়াগুলা মানে প্রাইমারিলি ওগুলা সেটেল হয়, আর কান্ট্রি টু কান্ট্রি তো আছে। কান্ট্রি টু কান্ট্রি কিভাবে সেটেল হয়? মানে প্রথমত আমাদের দেশের সাথে ধরুন পাকিস্তানে কোনো ঝামেলা হইলো, পাকিস্তানে কোনো ট্রেড ডিলে, তো সেখানে ব্যাংকিং চ্যানেলে ওরা সাধারণত সমাধান করতে চেষ্টা করবে। যখন ওইটা প্রবলেম সলভ না হবে, তখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এই ইউনিসিটা লেখাতে যাবে। সেখানে ওরা যদি বড় ধরনের জন্য ইয়ে হয়, তাহলে বার্গেনিং এজেন্ট ওই যে এডিআর এর কাছে পাঠাবে, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশনের জন্য। সেখানে তারা বৈশা এটা সমাধান করতে চেষ্টা করবে। তাছাড়াও আদালত আছে, আদালতে যেতে পারবে। এখন আজকে আমি আপনাদেরকে পড়াবো হচ্ছে, মনে করেন যে যদি এমন হয় যে ট্রেড ডিসপিউট রেজুলেশন অর্গানাইজেশন কোনগুলা, অর্থাৎ যদি ট্রেড রিলেটেড ডিসপিউট অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে হোয়াট অর্গানাইজেশন ডিলস উইথ ট্রেড ডিসপিউটস, কোন অর্গানাইজেশন ট্রেড ডিসপিউট রিলেটেড কোন ডিসপিউট অ্যারাইজ করলে সেটা সমাধান দেয়। স্টেট টু স্টেট ডিসপিউট যেগুলো, অর্থাৎ একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে ডিসপিউট অ্যারাইজ করে, সেটাকে হ্যান্ডেল করা হয় বাই ডাব্লিউটিও সিস্টেম, ডাব্লিউটিওর মাধ্যমে। আর প্রাইমারি বডি গভর্নিং ইন্টারন্যাশনাল ট্রেড হিসেবে, অর্থাৎ আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মূলত এই ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড ইস্যুগুলাকে গভর্ন করে। সো হোয়াট অর্গানাইজেশনস ডিল উইথ ট্রেড ডিসপিউট, এই যে 164টা মেম্বার আছে হ্যাভ এগ্রিড টু, এই ডাব্লিউটিওর যে 164টা মেম্বার স্টেট আছে, তারা হচ্ছে কি এগ্রি টু রুলস অ্যাবাউট ট্রেড পলিসির সাথে তারা এগ্রিড হয়, এবং সাচ এজ লিমিটিং টেরিফস, রেস্ট্রিক্টিং সাবসিডিজ। যেমন আমি আপনাদেরকে গ্যাট পড়িয়েছিলাম, মনে আছে? জি ম্যাম। গ্যাটের মূল কথাটা কি ছিল মনে আছে, বলতে পারবেন? গ্যাট, আচ্ছা গ্যাট অর্থ কি বলতে, গ্যাটের অ্যাব্রিভিয়েশনটা বলতে পারবেন, মনে আছে কি? The General Agreement on Tariff and Trade. জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ এন্ড ট্রেড। এখন এই টেরিফ এবং ট্রেড রিলেটেড ফার্স্ট যে মানে প্রথমত এই গ্যাটের যে কনভেনশনটা, এই কনভেনশনটা যে রুলস রেগুলেশন, যে নর্মস গুলো দিয়েছিল সেগুলো এস্টাবলিশড। এবং ডাব্লিউটিও, বর্তমানে ডাব্লিউটিও কিন্তু কার্যকরী ভূমিকা পালন করছে, এখন গ্যাট কিন্তু নাই। গ্যাট কে ট্রান্সফার করেছে? গ্যাট ট্রান্সফার হয়ে গেছে ডাব্লিউটিও এর মাধ্যমে। এখন হ্যাঁ, এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে প্রাইমারি বডি যেটা ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড ডিসপিউট গুলাকে হ্যান্ডেল করে। এই ডাব্লিউটিওর 164টা যে মেম্বার স্টেট আছে, এই 64টা মেম্বার স্টেট এই ডাব্লিউটিও যে ট্রেড পলিসি অথবা রুলস অ্যাডপ্ট করে, such as limiting tariffs, restricting subsidies, অর্থাৎ টেরিফ রিলেটেড যে লিমিটেশন অথবা
কোনো রেস্ট্রিকশন বিষয়ক যে সিদ্ধান্তগুলো ডব্লিউটিও থেকে নেওয়া হয়, এই ডব্লিউটিওর মেম্বার স্টেট যারা সেই রুলস গুলাকে তারা ভায়োলেশন করতে পারে না, তারা সেই রুলস গুলাকে মেনে চলে। সো এখানে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড ডিসপিউটের সেটেলমেন্ট যেটা, সেটা মূলত দেখাই হচ্ছে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সো এই যে ডব্লিউটিও হাউ ট্রেড ডিসপিউট রিসলভ, ট্রেড ডিসপিউট গুলাকে রিজলভ কিভাবে করে, এখন এই সমস্যা যদি অ্যারাইজ করে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে ট্রেড রিলেটেড, তখন সেটা কিভাবে ডিসলভ করবে কিংবা সেটা কিভাবে সলভ করবে। ডব্লিউটিওর যে ফোরাম আছে ফর আরবিট্রেশন ফোরাম আছে, সেই আরবিট্রেশন ফোরামকে বলা হয় ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম। ডব্লিউটিওর ফোরাম আছে, সেই ফোরামের যে আরবিট্রেশন ফোরাম আছে সেটাকে বলা হয় ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম, ডিএসএম, ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম। এই ডব্লিউটিও একটা প্যানেল অ্যাপয়েন্টমেন্ট দেয়, আ প্যানেল টু হিয়ার আ কেস, একটা মামলা শোনার জন্য, অর্থাৎ কোনো ডিসপিউট অ্যারাইজ করলে সেই ডিসপিউটটাকে শোনার জন্য, ইফ দ্য অপোজিং পার্টিজ আর আনএবল টু রিজলভ দ্য ইস্যু থ্রু নেগোসিয়েশন। প্রথম কথা হলো, ট্রেড রিলেটেড কোনো ডিসপিউট যদি অ্যারাইজ করে তাহলে সেই ক্ষেত্রে নেগোসিয়েশন করার কথা প্রথমে তো বলা আছে, কারণ আমরা জানি এডিআর এর মধ্যে আমরা কি পাই, মেডিয়েশন, নেগোসিয়েশন, আরবিট্রেশন। নেগোসিয়েশন যদি ফল ডাউন করে, নেগোসিয়েট যদি করতে না পারে দুই পার্টি, নিজেরা যখন সমস্যার সমাধান না করতে পারে, তখনই সেটা ডব্লিউটিওর আরবিট্রেশন ফোরামে চলে আসে এবং তখন সেটা ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমের মধ্যে পড়ে যায়। ডব্লিউটিও একটা প্যানেল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে, যে প্যানেলটা মূলত এই যে পার্টিরা নিজেরা নেগোসিয়েশনের মাধ্যমে সমস্যার সমাধান করতে না পারে তাদেরটা কি করে, আরবিট্রেশনের মাধ্যমে সমাধান দেয়। সো এই ধরনের ক্ষেত্র বিশেষে যেখানে নেগোসিয়েশন হয় না, সেই ক্ষেত্রে এই আপিল করার পরে রেসপন্ডেন্ট কান্ট্রিগুলোকে কল করা হয় এবং যাদের মধ্যে ডিসপিউট অ্যারাইজ করেছে তাদের সমস্যার সমাধান দেওয়া হয়। তাহলে ট্রেড রিলেটেড ডিসপিউট যদি অ্যারাইজ করে সেটা রিজলভ কে করে, ডব্লিউটিওর ফোরাম আছে আরবিট্রেশন ফোরাম, যে আরবিট্রেশন ফোরামকে ডিএসএম, ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম বলে। তারাই মূলত এই একটা অ্যাপয়েন্টেড প্যানেল আছে যারা এই নেগোসিয়েশন যদি সম্পন্ন করতে না পারে তাহলে তারা এই ফোরামের মাধ্যমে, আরবিট্রেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেয়। ঠিক আছে, তাহলে ডব্লিউটিও অর্গানাইজেশন ডিসপিউট মানে ডিসপিউট সেটেলমেন্ট প্রসিডিউরটা কি, এই ডিসপিউট সেটেলমেন্টটা কিভাবে করবে আরবিট্রেশনের মাধ্যমে, এই যে ডিএসএম, ডিসপিউট সেটেলমেন্ট প্রসিডিউর যেটা অর্থাৎ মেকানিজম যেটা, সেটা কিভাবে সম্পন্ন করবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিসপিউট প্রসিডিউরস গুলা কি, তো তিনটা মেইন স্টেজ আছে ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট প্রসেসের, যেখানে তারা কিভাবে রাষ্ট্রের মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে তারা কিভাবে সেটেলমেন্ট করবে সেই সম্পর্কে তিনটা স্টেজ তারা বিলং করে। নাম্বার 1, কনসালটেশন বিটুইন দ্য পার্টিস, অর্থাৎ যখন কোনো পার্টিরা নেগোসিয়েশন করতে পারবে না তখন সেই পার্টিদের সাথে প্রথমে আরবিট্রেশনের জন্য কনসালটেশন করে। কনসালটেশন করা হচ্ছে প্রথম ধাপ, এন্ড সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেশন বাই প্যানেল। এই যে ডব্লিউটিওর যে প্যানেল আছে, যে প্যানেলের মাধ্যমে মূলত তারা সমস্যার সমাধান দিয়ে থাকে, তাদের এই প্যানেল থেকে অ্যাডজুডিকেশন করা হয়। সো তারপরে যদি সেটা আপিলেট বডিতে, মানে এই আপিলেট বডি চলে যায়, এই প্যানেলের মাধ্যমে আপিলেট বডিতে চলে যায়, তারপরে তারা কি করবে, সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন অফ দ্য রুলিং which include the possibility of countermeasures in the event of failure by the losing party to, যে পার্টি হেরে যাবে অথবা আরবিট্রেশনের মাধ্যমে যে ফলাফলটা আসবে সেটাকে বাস্তবায়ন করে দিবে এই প্যানেল থেকে, এই প্যানেল থেকে সেটাকে বাস্তবায়ন করবে অর্থাৎ সেটাকে ইমপ্লিমেন্টেশন করবে। তাহলে আমরা জানি এডিআর প্রসেসের মধ্যে কিছু কথা আছে, এই জন্য আমি আপনাদেরকে একটু এডিআরটা পড়তে বলেছিলাম। আরবিট্রেশনটা এডিআর করতে গেলে অবশ্যই বোথ দ্য পার্টিস নিজেদেরকে কি সহমত পোষণ করতে হয়। কোনো পার্টি যদি সহমত পোষণ না করে তাহলে এডিআর হয় না, নাম্বার 1।
নাম্বার 2, এডিআর করতে গেলে দুই পার্টিকে সহমত পোষণ করতে হয়, আবার জোরপূর্বক কোনো পার্টিকে এডিআর করানো যায় না। আরেকটা কথা হচ্ছে এডিআর করতে গেলে যে সাধারণত যেই রেজাল্টটা আসে, যে রেজাল্টটা আরবিট্রেশনের মাধ্যমে আসে, সেই রেজাল্টটা কিন্তু মেনে নিতে হয়। যে কারণে এইটা ইমপ্লিমেন্টেশনটা হয়ে যায় যখন আরবিট্রেশন হয়, সেই আরবিট্রেশনের মাধ্যমে সেই রুলিংটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়। তো এই হচ্ছে 3টা ধাপে মূলত ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট প্রসেসটা মেনটেন করে। তাহলে পার্টিদের কনসালটেশন করে, পার্টিরা যদি এগ্রি করে, সেই ক্ষেত্রে প্যানেল যেটা আছে, ডাব্লিউটিও যে প্যানেল আছে, সেই প্যানেল এটাকে অ্যাডজুডিকেট করে এবং ইমপ্লিমেন্টেশন, থার্ড পোর্শনে আছে ইমপ্লিমেন্টেশন। সো ডাব্লিউটিও আসলে আমরা পড়েছি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মূলত ট্রেড রিলেটেড সকল বিষয়বস্তু দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের। তো এই যে ডাব্লিউটিও, এটা আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক, ডাব্লিউটিও কিভাবে কাজ করে, ডাব্লিউটিওর হেড অফিস কোথায় বলেন তো দেখি, মনে আছে কিছু ডাব্লিউটিও সম্পর্কে? জেনেভাতে। জেনেভা। জেনেভাতে। এবং জেনেভাতে। আর হচ্ছে এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, তাই না? অর্থাৎ পুরো বিশ্বের যে বাণিজ্য ব্যবস্থা সেটা এরা দেখাশোনা করে। আর এটার প্রতিষ্ঠার কত সালে মনে আছে কি? 1 জানুয়ারি 1995। 1 জানুয়ারি 1995। আচ্ছা, এটার কতজন মেম্বার স্টেট আছে? 164 মেম্বার স্টেটস। 193 জি ম্যাম 193 164টা 164 164টা মেম্বার স্টেট আছে ডাব্লিউটিও তে। আর 193 আছে কোথায় বলেন তো? ইউনাইটেড নেশনস। আচ্ছা, এই যে তাহলে ট্রেড রিলেটেড ডিসপিউট যেগুলো, সেগুলো রিজলভ করে হচ্ছে তাহলে ডাব্লিউটিও এর মাধ্যমে। এখন ডাব্লিউটিও তো আমরা এই যে সকল দিক নির্দেশনা, ব্যবসায় বাণিজ্য রিলেটেড দিক নির্দেশনা গুলো বাস্তবায়ন করে ডাব্লিউটিও। এখন বর্তমানে ডাব্লিউটিওই একমাত্র অ্যাক্টিভ রোল প্লে করছে, তাই না? তাহলে এই যে ডাব্লিউটিও কিভাবে কাজ করে, ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কোর এরিয়া অফ অ্যাক্টিভিটি আর ট্রেড নেগোসিয়েশন, ব্যবসা বাণিজ্য রিলেটেড যে নেগোসিয়েশন, ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ কোন নেগোসিয়েশন করা। নেগোসিয়েশন বলতে কি বোঝানো হয়? সমঝোতা, কিংবা আমরা নেগোসিয়েশন বলতে দুইটা পার্টির মধ্যে কি বলতে পারি, সহমত পোষণ করাও বলতে পারি, অর্থাৎ নেগোসিয়েশনকে কিন্তু আমরা সহমতও বলতে পারি। এন্ড ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এই যে জি বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন করবে, অর্থাৎ যেই ট্রেড রিলেটেড যে স্পেক্স গুলো তারা আলোচনা করবে সেটাকে তারা ইমপ্লিমেন্টেশন করবে। এবং আদৌ কি এই যে মেম্বার স্টেট যারা আছে, ডাব্লিউটিও যে মেম্বার স্টেটরা আছে, সেগুলা কি সঠিকভাবে এই এগ্রিমেন্ট গুলাকে মেনে চলছে কিনা সেটাকে মনিটর করবে, ডাব্লিউটিও থেকে মনিটর করবে। তাহলে এই মাল্টিল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টস যেগুলো হয়, কিংবা ডিসপিউট সেটেলমেন্ট অথবা ডেভেলপমেন্ট অথবা ট্রেড ক্যাপাসিটি, এগুলো সবকিছুই দেখাশোনার দায়িত্ব হচ্ছে ডাব্লিউটিওর। সো ওয়াইল ডাব্লিউটিও ইজ ড্রাইভেন বাই ইটস মেম্বার স্টেটরা যখন এই ডাব্লিউটিও কে সাথে সহমত পোষণ করে, ইট কুড নট ফাংশন উইদাউট দ্য ডাব্লিউটিও সেক্রেটারিয়েট টু কোঅর্ডিনেট ইটস অ্যাক্টিভিটিস। তাহলে ডাব্লিউটিওর মেম্বার স্টেট যারা আছে তারা কিন্তু ডাব্লিউটিও কে এক্সিড করে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ এটা কোনো ফাংশন করতে পারে না, কোঅর্ডিনেট করতে পারে না। সো ওয়াই আর দেয়ার ট্রেড ডিসপিউট যদি আমরা বলি যে ডিসপিউটটা আসলে কি, আর ডিসপিউট অ্যারাইজ when one country adopts a trade policy measure or takes some action that one or more fellow WTO members considers to be breaking the WTO agreements. আসলে ডিসপিউটটা অ্যারাইজ করে কখন, মূলত ট্রেড ডিসপিউটটা কি, অথবা ট্রেড ডিসপিউট কেন অ্যারাইজ করে? ট্রেড ডিসপিউট তখনই অ্যারাইজ করে যখন ডাব্লিউটিওর মেম্বার স্টেট যারা আছে, একদল যখন কোন ট্রেড পলিসি, যে ডাব্লিউটিও যে ট্রেড পলিসি অ্যাডপ্ট করেছে, একদল মানে যখন, আরেক দল যখন মানে না। অর্থাৎ ডাব্লিউটিওর যে এগ্রিমেন্ট গুলো আছে সেগুলো যখন কয়েকটা মেম্বার স্টেট মানে না,
আর কয়েকটা মেম্বার স্টেট মানে, তখনই অ্যাকচুয়ালি ডিসপিউট অ্যারাইজ করে। সো টু বি আ ফেইলিওর টু লাইভ আপ টু অব্লিগেশনস, অর্থাৎ দায়বদ্ধতা, ডাব্লিউটিও যে রুলস রেগুলেশনস পলিসিস গুলো দিচ্ছে সেগুলোর মাধ্যমে যে বাধ্যবাধকতা সৃষ্টি হয়, সেই বাধ্যবাধকতা যখন না মানে তখনই কিন্তু মূলত ট্রেড ডিসপিউট গুলো অ্যারাইজ করে। সো আ থার্ড গ্রুপ অফ কান্ট্রিজ ক্যান ডিক্লেয়ার দ্যাট দে হ্যাভ ইন্টারেস্ট, যখন কোনো রাষ্ট্রের কোনো ইন্টারেস্টটা নষ্ট হয়, মানে ট্রেড রিলেটেড কোনো ইন্টারেস্ট যদি নষ্ট হয়, তখনই মূলত এই ট্রেড ডিসপিউটটা অ্যারাইজ করে। তো আমরা যদি বলি যে ট্রেড ডিসপিউট কি, এই ডাব্লিউটিও যেহেতু ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস গুলো সম্পর্কে সকল সিদ্ধান্ত, সকল মতামত দিয়ে থাকে, অতএব এখানে যখন কোনো ডিসপিউট রিলেটেড ইস্যুস আসে, তখন মূলত দুইটা রাষ্ট্রের মধ্যে তখনই কনফ্লিক্ট অ্যারাইজ করে যখন ডাব্লিউটিওর যে সিদ্ধান্তগুলো আছে কিছু রাষ্ট্র মানছে আর কিছু রাষ্ট্র মানছে না, তখনই সেখানে ডিসপিউট অ্যারাইজ করে। এবং তখন কিন্তু ডাব্লিউটিওর যে মতামতগুলো সেগুলো কিন্তু মেম্বার স্টেট হলে মানতে হবে, এটা কিন্তু বাধ্যকরী হয়ে যায়। So dispute settlement কি? Dispute resolution অথবা dispute settlement is the process of resolving disputes between parties. এটা হচ্ছে dispute settlement আসলে কি? Dispute resolution, what is ADR? ADR বলতে আমরা কি বুঝি? বিরোধ নিষ্পত্তি না, বিকল্প বিরোধ নিষ্পত্তি। তাহলে ডিসপিউট রেজলিউশন কি? বিরোধ নিষ্পত্তি। তাহলে বিরোধটাকে সেটেলমেন্ট করা বলতে আমরা বুঝি যে যে পার্টিদের মধ্যে কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ করেছে সেটাকে রিজলভ করা। সো ডিসপিউট রেজলিউশন টেকনিক যেটা, এটা রেজলিউশন যেটা বিটুইন পার্টিস দ্যাট ইনক্লুড সিটিজেন্স, কর্পোরেশনস, গভর্নমেন্ট, অর্থাৎ এই যে ডিসপিউট রেজলিউশন কিংবা বিরোধ যে নিষ্পত্তি হবে, বিরোধ নিষ্পত্তির মধ্যে কারা জড়িত থাকে? একটা রাষ্ট্রের সিটিজেন, একটা রাষ্ট্র অথবা কর্পোরেশন, এরা হচ্ছে ইনভলভ থাকে মূলত ডিসপিউটের মধ্যে। সো ট্রেড ডিসপিউট বলতে আমরা মূলত বুঝি ট্রেড সেটেলমেন্ট করা এবং রাষ্ট্রীয়ভাবে কোনো যে রাষ্ট্রগুলো ডাব্লিউটিওর মেম্বার, তারা মূলত এই ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি গুলাকে মেনটেন করবে। সো দিস ট্রেড ডিসপিউটস অ্যাক্ট 2004 একটা আইন আছে যেখানে ট্রেড ডিসপিউটকে এভাবে ডিফাইন করা হয়েছে যে এনি ডিসপিউট বিটুইন এমপ্লয়ার এন্ড ওয়ার্কার or between workers and workers and which is connected with the employment or non-employment. ট্রেড ডিসপিউট বলতে মূলত কি বোঝানো হয় বলেন তো? আমাদের দেশীয় ট্রেড রিলেটেড কোনো আইনের নাম কি আপনারা জানেন? অর্থঋণ আদালত আইন, অর্থঋণ আদালত আইন, তারপরে পারিবারিক আদালত আইন। পারিবারিক আদালত, ওইটাতে ট্রেড রিলেটেড না, কিন্তু ট্রেড রিলেটেড বলেন তো দেখি। ট্রেড রিলেটেড আর হইলো কোম্পানি আইন। কোম্পানি আইন, রাইট। লেবার ল বলতে পারেন না? লেবার ল আসে না? দেখেন তো, এই যে লেবারের সাথে যদি ও মালিকের কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ করে, তখন তারা কোথায় যায় বলেন তো? লেবার ল আপনারা পড়েছেন না? জি ম্যাম। বলেন তো দেখি, যদি কোনো ধরনের একজন ওনার লেবারকে অ্যাপয়েন্ট করলো, কিন্তু পরবর্তীতে যদি লেবার ল অনুযায়ী লেবারদের যে রাইটস ডিউটিজ এর কথা বলা আছে এবং অন দ্য অপোজিট হ্যান্ড মালিকের যে অব্লিগেশনস গুলো আছে, এগুলো যদি সামহাউ ভায়োলেশন হয়, অর্থাৎ লেবার ল যদি ভায়োলেশন হয়, তাহলে মালিক পক্ষ লেবার পক্ষ কোথায় যাবে? লেবার কোর্টে যাবে। লেবারদের জন্য আলাদা কোর্ট আছে না? আচ্ছা, আপনারা কি ট্রেড অর্গানাইজেশন পড়ছেন লেবার লতে? ট্রেড অর্গানাইজেশন আছে। লেবাররা যে একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভ, অর্থাৎ লেবার এবং ওনার, মালিক এবং শ্রমিক উভয়ই কিসের মেম্বার? ট্রেড ইউনিয়নের মেম্বার না? ট্রেড ইউনিয়ন এবং সিবিএ। হ্যাঁ, সিবিএ এর মেম্বার। তাহলে ট্রেড ইউনিয়নের মেম্বার, এই যে ট্রেড ইউনিয়নের মেম্বার, এই যে এইসব আইন আমরা কোথা থেকে পেলাম? এইসব আইনই হচ্ছে ইন্টারন্যাশনাল ল এর রেজাল্ট। সো এই যে দেখেন, যদি ডিসপিউট অ্যারাইজ করে, ট্রেড ডিসপিউট অ্যাক্ট
ট্রেড ডিসপিউটস অ্যাক্ট 2004 সালের আইনের মধ্যে বলা আছে ট্রেড ডিসপিউট কি। ট্রেড ডিসপিউট হচ্ছে কোন ডিসপিউট বিটুইন এমপ্লয়ার ওয়ার্কার, অর্থাৎ যে মালিক পক্ষ এবং ওয়ার্কারের মধ্যে কোনো সমস্যা, ওয়ার্কার এবং ওয়ার্কারের মধ্যে কোনো সমস্যা হুইচ ইজ কানেক্টেড উইথ দ্য এমপ্লয়মেন্ট অর নন এমপ্লয়মেন্ট, সেটা এমপ্লয়মেন্ট এবং নন এমপ্লয়মেন্টের সাথে কানেক্টেড, অর দ্য ফর্ম অফ এমপ্লয়মেন্ট অর ফিজিক্যাল কন্ডিশন অফ ওয়ার্ক অফ এনি পারসন। এই যে আমরা যে প্রায় প্রায় বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখতে পাই, বিভিন্ন সমস্যা হয়, তখন আমরা বলি যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ঠিক ছিল না, লেবারদের জন্য এই বিল্ডিং থেকে বের হওয়ার মতন অবস্থা ছিল না। তারপরে আমরা বলি যে লিফট কাজ করতো না, ইলেকট্রিক প্রবলেম ছিল, সিঁড়ি ছিল না, অর্থাৎ ওয়ার্কিং এনভায়রনমেন্ট ঠিক ছিল না। আমরা আমাদের লেবার লতেই আমরা এটা দেখি যে অলরেডি ওয়ার্কারদের এনভায়রনমেন্টের কথা বলা আছে, ওয়ার্কারদের এনভায়রনমেন্টের ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা বলা আছে যে কি ধরনের এনভায়রনমেন্ট তাদেরকে মেনটেন করতে হবে না, লেবার লতে বলা আছে। তো এই যে এই কথাগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ল এর ইফেক্ট, এই যে ট্রেড ডিসপিউট অ্যাক্ট 2004। ম্যাম আপনাদের মিউট হয়ে গেছে আপনাদের। ও সরি, আমার মিউট হয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা, জি ম্যাম। সো এই যে ডিসপিউট রেজলিউশন আন্ডার নাইজেরিয়ান লেবার ল, বাংলাদেশে যে লেবার ল আছে এইগুলো ট্রেড ডিসপিউট রেজলিউশন গুলাকে সলভ করে। সো ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট যেটা হয় সেটা কি ইফেক্টিভ কিনা, কতটুকু ইফেক্টিভ, এই যদি আমরা কম্পেয়ার করি যে ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট সিস্টেম উইথ দ্য প্রিভিয়াস ডিসপিউট সেটেলমেন্ট সিস্টেম অফ গ্যাট এবং ডাব্লিউটিও যে ডিসপিউট সেটেলমেন্ট সিস্টেম, গ্যাট কত সালের ছিল বলেন তো দেখি, মনে আছে কি? 1948 সাল। 1948। এই যে গ্যাট এবং গ্যাটকে তো ডাব্লিউটিও হচ্ছে রিপ্লেস করেছে, তাই না? এই যে ডাব্লিউটিও রিপ্লেস করলো গ্যাটকে, এই গ্যাট হচ্ছে মানে এই গ্যাটের যে জার্নি সেটা তো পরবর্তীতে ইয়া দিতে পারেনি জন্য গ্যাটের ইয়াটা মানে প্রভিশনাল অ্যাপ্লিকেশন আসছে 48-এ, কিন্তু সৃষ্টি হয়েছে 47-এ। আচ্ছা যাই হোক, এই যে 1947-এ যে গ্যাট এস্টাবলিশ হয়েছে, এই গ্যাটের কার্যকলাপ যদি আমরা দেখি, গ্যাট এবং ডাব্লিউটিও এই দুইটার মধ্যে ডিসপিউট সেটেলমেন্টে মোর ইফেক্টিভ কিংবা ইফেক্টিভ ভূমিকা পালন করতে পেরেছে কে? কারেন্ট সিস্টেম আমরা বর্তমানে দেখি সবচেয়ে বেশি ইফেক্টিভ। গ্যাট সঠিকভাবে কার্য পরিচালনা করতে না পারার কারণেই কিন্তু পরবর্তীতে ডাব্লিউটিও কে অ্যাডপ্ট করা হয়েছে, এবং কারেন্ট সিস্টেম অনুযায়ী ডাব্লিউটিও ইজ মোর ইফেক্টিভ দেন দ্য গ্যাট। সো কোয়াজাই জুডিশিয়াল কিংবা কোয়াজাই অটোমেটিক ক্যারেক্টার, এটাকে মানে এই যে জুডিশিয়াল যে ক্যারেক্টার কিংবা আইনগতভাবে এটাকে মূলত ডিসপিউটটাকে সেটেলমেন্ট দেয়া হয়। এবং এই যে ডাব্লিউটিওর যে রুলস রেগুলেশন সেগুলাই কিন্তু আমাদের এই যে লেবার লতেও অ্যাডপ্ট করা হয়েছে। লেবার কোর্ট কেমন ভাবে কার্য পরিচালনা করবে, ট্রেড ইউনিয়ন কিভাবে কার্য পরিচালনা করবে, এইটা তারপরে আমাদের যে আরবিট্রেশন কাউন্সিলের কথা বলা হয়েছে, এডিআর এর মাধ্যমে যে সমাধানের কথা বলা হয়েছে, এগুলা কিসের ফলশ্রুতিতে আমরা পাই? আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ল, এই যে ডাব্লিউটিওর যে রুলস রেগুলেশন, এগুলোর মাধ্যমে আমরা এই বিষয়গুলা আমাদের আইনের মধ্যে অর্থাৎ বিভিন্ন দেশীয় ভাবে এই আইনগুলাকে অ্যাডপ্ট করে। আমরা জানি যে কনভেনশনের মেম্বার হওয়া কিংবা এগ্রিমেন্টের মেম্বার হওয়ার মানেই হচ্ছে যে আলটিমেটলি কি পরবর্তীতে ওই অনুযায়ী রাষ্ট্র সেই আইনগুলোকে অ্যাডপ্ট করবে, এটাই হচ্ছে নীতিমালা। সো এই যে ডাব্লিউটিও ডিসপিউটস ইনক্রিজ ট্রেড, ডু ডাব্লিউটিও ডিসপিউটস ইনক্রিজ ট্রেড, এই ট্রেড
গুলাকে কি ইনক্রিজ করে, মানে ট্রেড রিলেটেড ডিসপিউট গুলাকে কি আসলে সমাধান করতে পারে? সো WTO disputes do not increase the respondent countries imports of the products at issue. এখানে মূলত যদি অ্যানালাইসিস করে দেখা যায় যে ডিসপিউট গুলো আসলে মূলত রাষ্ট্রীয় ভাবেই সমাধান করা হয় নেগোসিয়েশনের মাধ্যমে, বাট সেটেলমেন্ট যখন না হয়, ডিসপিউট সেটেলমেন্ট যখন না হয়, তখনই সেটা WTO এর মাধ্যমে সমাধান করা হয়, অর্থাৎ WTO যে প্যানেল আছে সেই প্যানেল অনুযায়ী করা হয়। তবে অত দূর পর্যন্ত আসলে আসার কোনো প্রয়োজন হয় না, কারণ হচ্ছে WTO এই সেটেলমেন্ট বডি, যেটা সেটেলমেন্ট বডি, যে ডিসপিউট সেটেলমেন্ট বডি যেটা আছে, তারা কি আদৌ ডিসপিউট সেটেলমেন্ট করার জন্য অ্যাক্টিভ রোল কিংবা ভূমিকা পালন করতে পারছে কিনা? রাষ্ট্রীয় ভাবেই কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের সমস্যাগুলোকে সমাধান করে আরবিট্রেশনের মাধ্যমে। সো এই যে ডিসপিউট সেটেলমেন্ট বডি, যেটা এই যে ডিসপিউট সেটেলমেন্ট প্যানেলের কথা যেটা বললাম, WTO যে প্যানেল, সেটা আরবিট্রেশনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নিজেরা নিজেদের সমস্যার সমাধানগুলো মূলত নেগোসিয়েশনের মাধ্যমেই করে, এবং যদি ফল ডাউন করে তখনই সেই ক্ষেত্রে আরবিট্রেশনের পদ্ধতি চলে আসে। এখন WTO ডিসপিউট সেটেলমেন্ট বডি অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে আপনাদের মানে আজকের পড়া WTO ডিসপিউট সেটেলমেন্ট বডি অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন একটু আপনাদের সাথে কথাবার্তা বলি। মোতাহেরের কি এটা লাস্ট সেমিস্টার? না ম্যাডাম, এটা আমাদের লাস্ট সেমিস্টার না, আমাদেরটা পরেরটা হবে লাস্ট সেমিস্টার। আচ্ছা, আছে ম্যাম। এখন এই যে আমাদের যে নতুন স্টুডেন্ট গুলো আছে, মানে যাদেরকে এখন পর্যন্ত যারা মিড টার্ম পরীক্ষা দেয় নাই, তাদের জন্য যে টপিকটা দিয়ে দিব আজকে, আমি এদেরকে টপিক দিব। এরা কি করবেন, অ্যাসাইনমেন্ট করে ফেলবেন, করে গুগল ক্লাসরুমে জমা দিবেন 30 মার্কের, এবং নির্দিষ্ট ডেট দিয়ে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে টপিক ছিল WTO ডিসপিউট সেটেলমেন্ট বডি অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডিসপিউট সেটেলমেন্ট অর্গানাইজেশন, যেটা ডিসপিউট সেটেলমেন্ট অর্গানাইজেশন, এটা আজকে পড়ালাম। কি বুঝতে পারলেন, কি সমস্যা, কোনো সমস্যা হইলো কিনা বলেন আমাকে। সহজ জায়গা এটা। আমি মূলত বলেছি যে বর্তমানে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ডিসপিউট সেটেলমেন্ট করে আরবিট্রেশনের মাধ্যমে, এবং তাদের প্যানেল আছে, সেই প্যানেল থেকে আরবিট্রেশনের মাধ্যমে সমস্যার সমাধান করে। তবে রাষ্ট্রীয়ভাবেই কিন্তু নিজস্ব আইন অনুযায়ী নেগোসিয়েশন করার কথা কিংবা আরবিট্রেশন করার কথা বলা আছে। যদি সেটা করতে না পারে তাহলে WTO প্যানেল অনুযায়ী সেটা ডিসপিউট রেজলিউশন করে। আর তাছাড়া এর আগে আনসিট্রালের কথা বলেছিলাম, যে যেখানে আরবিট্রেশন কাউন্সিলের বলা হয়েছে যে আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় যদি ডিসপিউট করে, অর্থাৎ রুলস রেগুলেশন, যে কমন রুলস রেগুলেশন যেটা দেয়া আছে, সেই রুলস রেগুলেশন গুলাকে মেনটেন করবে, এইগুলা এই দিক নির্দেশনা গুলা দেয়া আছে। এখন আমাকে বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। ম্যাডাম এখানে আমার একটা জিনিস জানার ছিল পার্সোনালি, সেটা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি সেটা হলো দুইটা রাষ্ট্রের মধ্যে যদি ডিসপিউট অ্যারাইজ হয় তাহলে সেটা তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিসপিউট রেজলিউশন করতে পারে। আমার প্রশ্ন হলো যে ধরেন বাংলাদেশের যদি কোনো একটা গার্মেন্টস কোম্পানি US এর কোনো বায়ারের কাছে প্রোডাক্ট বিক্রি করে, এক্ষেত্রে কোম্পানি টু কোম্পানি কাজ করে নাকি এখানে রাষ্ট্রের মাধ্যমে হয়ে কাজ করতে হবে? যেহেতু তারা এখানে একটা ধরেন অনেক সময় প্রোডাক্ট তারা রিজেক্ট করে অথবা কোনো ডিসপিউট হয়, সেটা কিভাবে ডিসপিউটটা হয় সেটার ব্যাপারে একটু ধারণা পাইলে ভালো হইতো। যদি এরকম কোনো ডিসপিউট অ্যারাইজ করে সেই ক্ষেত্রে প্রথমে তো ন্যাশনালি সেটাকে হ্যালো জি ম্যাডাম শুনতে পাচ্ছি। কি, যদি এর যেটা বললেন যে ন্যাশনালি যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, মনে করেন যে কোনো কান্ট্রি থেকে যে অর্ডারটা দিয়েছে, কোনো কান্ট্রি থেকে যে অর্ডারটা দিল সেটা যদি নিজেরা মেইনটেইন না করেন কিংবা নিজেরা যদি না মানে, তাহলে সেটা ডিসপিউট সেটেলমেন্ট কে করবে? কিংবা এটার জন্য কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যাবে কিনা, কোশ্চেনটা হচ্ছে সেটা না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যাবে না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তখন যাবে যখন নিজে মানে রাষ্ট্রীয়ভাবে সেটা সমাধান করতে না পারবে। তখন রাষ্ট্রীয়ভাবে সমাধান করার জন্য এট ফার্স্ট নিজেরা এডিআর এর মাধ্যমে দুই রাষ্ট্র আগে নেগোসিয়েশন করবে। যদি করতে না পারে তাহলে সেটা যাবে হচ্ছে WTO এর মাধ্যমে অর্থাৎ প্যানেলে। ওটা হচ্ছে সর্বশেষ স্তর, তার আগ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সমাধান করবে।
ম্যাডাম এটাকে কি এভাবে ম্যাম, রিলেট করা যায়? যেমন ধরেন বাংলাদেশে যে সমস্ত অয়েল কোম্পানিগুলো ছিল, যেমন কানাডার একটা অয়েল কোম্পানি ছিল, গ্যাস কোম্পানি ছিল, তারা আবার এখান থেকে যখন আপনার ওই যে আপনার সিলেটে যখন গ্যাস খাতটা বিস্ফোরিত হয়, সেখান থেকে তারা যখন চলে যায়, সেখানে একটা কিন্তু মানে তারা কিন্তু ড্যামারেজ দেওয়ার কথা ছিল আদালতের রায় অনুযায়ী বাংলাদেশের। তো সেটা হুম, আদায় বা এই ধরনের যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে সমস্যাগুলো হয়, সেগুলো হুম, তারা যেভাবে ডিসপিউটটা রেজুলেট করে, সেটাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে সম্ভবত করার কথা মনে হয় বলা হচ্ছে, হুম, যেগুলো সেটাই কিনা মানে হওয়ার। রাষ্ট্রের ক্যাপাসিটির মধ্যে থাকে না যে নিজস্ব ভাবে এটা আদায় করা বা এটা ডিসপিউট রেজুলেট করা, তখন তারা তখনই সেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দ্বারস্থ হয়। অর্গানাইজেশনের মাধ্যমে দ্বারস্থ হয়। এবং আমরা যদি বলি যে এখন আমরা কিভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যাব, তাই না? প্রশ্ন কিন্তু এখানে একটা জি চলে জি আসে জি, যে এটা খুবই আমরা ভাইটাল ওয়ার্ল্ড ট্রেড প্রশ্ন। অর্গানাইজেশনে যাব কিভাবে, তাই না? এখন জি জি আমাদের অন্য রাষ্ট্রের সাথে কোনো সমস্যা হয়েছে, আমি এখন অন্য কোনো রাষ্ট্রের সাথে যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, তাহলে আমি উপরের দিকে যাব কিভাবে? এখন প্রত্যেকটি রাষ্ট্র যারা নাকি ডাব্লিউটিওর মেম্বার, আমরা যারা ডাব্লিউটিওর মেম্বার, তারা জি কিন্তু ম্যাম। কানেক্টেড। আমরা কিন্তু কানেক্টেড ডাব্লিউটিওর সাথে। এখন আমাদের তাহলে ডাব্লিউটিওর যে কম্পোজিশন আছে, এখন মনে করেন যে এই যে প্যানেল বললো না, প্যানেল করা আছে, যে প্যানেলের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়, এইখানে কিন্তু রাষ্ট্রীয় রিপ্রেজেন্টেটিভ থাকে। এই যে আমি বললাম যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর কথাই বলেন, কিংবা আন্তর্জাতিক যে কোনো বিষয়বস্তু, এইগুলাকে যদি সমাধান করতে হয়, তাহলে যারা মেম্বার স্টেট, এই যে আমরা ইউনাইটেড নেশনস এর মেম্বার না, জি আমরা জি জি ডাব্লিউটিওর মেম্বার, তাহলে আমরা এইগুলোর মেম্বার স্টেট হওয়ার কারণে আমাদের কিন্তু বাংলাদেশেরও কিন্তু ডাব্লিউটিওর তে আমাদের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আছে, যে কিনা কোনো ডিসপিউট অ্যারাইজ করলে সেই ডাব্লিউটিও অথবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিসপিউট সেটেলমেন্টের জন্য আবেদন করবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ডাব্লিউটিওর বিভিন্ন অ্যাক্টিভিটিস কে ক্রিটিসাইজও করা হয়েছে। কারণ কি, আমরা জানি ইন্টারন্যাশনাল ল মানেই হচ্ছে সবসময় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আর যারা গরিব রাষ্ট্র, তাদের উপরে মানে ডাব্লিউটিও তো আসলে চলে কাদের মাধ্যমে সেটা তো আমরা জানি। ডাব্লিউটিও যদি বলি, কিংবা ইউনাইটেড নেশনস এর কার শক্তি বেশি, শক্তিশালী রাষ্ট্র যারা, তারা কিন্তু সবসময় পাওয়ার অ্যাপ্লাই করে। তো এই যে ডাব্লিউটিও কে আবার ক্রিটিসাইজও করা যায়, যে ডাব্লিউটিও কি আদৌ যে ফিল্ডে কাজ করার কথা ছিল, কিংবা যেভাবে তাদের ট্রেড রিলেটেড যে রুলস রেগুলেশন যেভাবে আসলে দেয়া দরকার, তারা কি সেভাবে দিচ্ছে? কিংবা এই রুলস পলিসি গুলো আসলে দেয় কে? এই রুলস পলিসি গুলো নিশ্চয়ই বাংলাদেশের মতন গরিব রাষ্ট্র দেয় না, রুলস পলিসি গুলা কিন্তু দেয় শক্তিশালী রাষ্ট্রগুলো। তাহলে এখানেই বিষয়টা যে এই রুলস পলিসি যারা দিবে, তাদের সাথে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে তাদের পরীক্ষার